নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। শেখ হাসিনা কার্যত ঘোল খাইয়ে ছাড়লেন ইউনূসের অন্তর্বর্তী সরকারকে। শহীদ নূর হোসেনের শহীদ দিবস পালন করার ডাক দিয়েছিল আওয়ামী লীগ 10ই নভেম্বর। 87 সালের 10ই নভেম্বর নূর হোসেন, যিনি আওয়ামী লীগের কর্মী ছিলেন, এরশাদের স্বৈরাচারের বিরুদ্ধে পথে নেমেছিলেন। তার বুকে পিঠে লেখা ছিল গণতন্ত্র ফিরে আসুক, স্বৈরাচার নিপাত যাক। এরশাদ বাহিনীর গুলিতে তার মৃত্যু হয়। তারপর থেকে আওয়ামী লীগ প্রতি বছর এই দিনটাকে শহীদ দিবস হিসেবে পালন করে। শেখ হাসিনা 5ই অগাস্ট দেশ ছেড়েছিলেন। তারপর তিনি ভারতেই আছেন। তার একটা অডিও কল ভাইরাল হয়েছিল। তাতে তিনি বলেছিলেন যে 10ই নভেম্বর আওয়ামী লীগের কর্মী সমর্থকরা নূর হোসেনের এই শহীদ দিবস তারা পালন করবেন। তো তাতে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়েও আসবার জন্য তিনি নিদান দিয়েছিলেন। দিল্লি থেকে বসে শেখ হাসিনা এই কথা বলার পর, আওয়ামী লীগের কর্মী সমর্থকদের এই আহ্বান জানানোর পর ইউনূস প্রশাসনের কার্যত ঘুম উড়ে যায়। কার্যত বাংলাদেশকে কি বলবো আর কি, একেবারে নিশ্ছিদ্র দুর্গে পরিণত করেন আধা সেনা, পুলিশ, সেনাবাহিনী। তারপরে যে বৈষম্য বিরোধী ছাত্ররা, তারাও সেখানে মঞ্চ বেঁধে স্লোগান, পাল্টা স্লোগান শুরু করেন। শেষ পর্যন্ত আওয়ামী লীগের কিছু সমর্থক এসেছিলেন, তাদের মধ্যে অনেকে মব জাস্টিসের মুখোমুখি হন। তার মধ্যে একজন বয়স্ক মানুষ, মুক্তিযোদ্ধা, ধানমন্ডির বাসিন্দা, তাকে যেভাবে মারা হয়েছে এর থেকে এটাই প্রমাণিত হয় বাংলাদেশে আইনের শাসন বলে কিছু নেই, এবং ইউনূস সরকারও এইসব বিষয় থেকে একেবারে মুখ ফিরিয়ে রেখেছে। কিন্তু শেখ হাসিনার একটা আহ্বানে যেরকম থরহরিকম্প দশা ইউনূস প্রশাসনের, এর থেকে একটা জিনিসই বোঝা যায়, শেখ হাসিনা দেশের বাইরে আছেন, কিন্তু তাকে এখনো প্রচন্ড ভয় পায় এই অন্তর্বর্তী সরকারের মাথারা। প্রথমে বলে রাখি, এটা অবৈধ সরকার, মুক্তিযুদ্ধ বিরোধী সরকার, গায়ের জোরে ক্ষমতা দখল করা সরকার। এদের কোনো সাংবিধানিক বৈধতা নেই। এইটা অ্যাক্সিওম্যাটিক ট্রুথ, স্বতঃসিদ্ধ। এইটার উপর দাঁড়িয়ে আলোচনা করতে হবে। কারণ আমাদের পড়োশী বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার নেই। যারা এখন অন্তর্বর্তী সরকার হিসাবে বাংলাদেশের দণ্ডমুণ্ডের কর্তা, তারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে এবং তারা মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি, মৌলবাদী, ভারত বিদ্বেষী, সনাতন বিদ্বেষী। এইটাকে মাথায় রেখে শুধু দর্শকরা আপনারা আপনাদের চিন্তা ভাবনা করবেন এবং আমার প্রতিবেদন সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত দেবেন। কেউ সমর্থন করতে পারেন, কেউ বিরোধিতা করতে পারেন, কিন্তু আমার মত হচ্ছে এই সরকার অবৈধ, মুক্তিযুদ্ধের বিরোধী সরকার, পরাজিত শক্তি। এখন ওই যে উপদেষ্টাদের আবার 3 জনকে নিয়োগ করা হয়েছে নতুন করে। তার মধ্যে একজন মিস্টার বশির, সে বিশিষ্ট শিল্পপতি, একটা গোষ্ঠীর ম্যানেজিং ডিরেক্টর বাংলাদেশের। একজন চিত্র পরিচালক ফারুকি সাহেব, আর একজন হচ্ছেন জঙ্গি মাহফুজ আলম। জঙ্গি, হিজবুত তাহরির নিষিদ্ধ সংগঠন, এখনো বাংলাদেশে নিষিদ্ধ, পাকিস্তানেও নিষিদ্ধ, পৃথিবীর অন্যান্য অনেক দেশে নিষিদ্ধ। সেই হিজবুত তাহরিরের নেতা মাথা মাহফুজ আলম ইউনূস সরকারের উপদেষ্টা মণ্ডলীতে জায়গা পেয়েছেন। তাহলে এই অন্তর্বর্তী সরকারে 2 জন জঙ্গি আছে। একজন হচ্ছে জঙ্গিদের ধর্মপিতা, জঙ্গিদের যিনি অনুপ্রেরণা দেন, আইন মন্ত্রকের উপদেষ্টা আসিফ নজরুল। সম্প্রতি সুইজারল্যান্ডে গিয়ে প্রবাসী আওয়ামী লীগের কর্মী সমর্থকদের হাতে তিনি নিগৃহীত হয়েছিল। জয় বাংলা স্লোগানে ছিল, জয় বঙ্গবন্ধু স্লোগানকে ঘিরে ধরা হয়েছিল। আর এই হচ্ছে মাহফুজ। তাহলে একজন জঙ্গিদের ধর্মপিতা আর একজন হচ্ছে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের মাথা। যা নিষিদ্ধ জঙ্গি সংগঠনের মাথা, যে সে অবশ্যই জঙ্গি। জঙ্গি মতাদর্শে দীক্ষিত না হলে কেউ নিষিদ্ধ জঙ্গি সংগঠন করে তো না। তাহলে নোবেল শান্তি পুরস্কার জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারে
শেষ পর্যন্ত জঙ্গি অনুপ্রবেশ ঘটল। এই মাহফুজ আলমকে ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে ইউনূস কি বলেছিলেন? হি ইজ দ্য মাস্টার মাইন্ড। আড়ালে থেকে চক্রান্তটা রচনা করেছিল সে, এবং সেই চক্রান্ত অনুসারে কাজটা করার পিছনেও মস্তিষ্ক ছিল এই মাহফুজ আলমের। এতদিন ইউনূসের প্রধান সহকারী ছিলেন, এখন মন্ত্রী পদমর্যাদায় উন্নীত হলেন, যদিও অবৈধ, পুরোটাই অবৈধ। বাংলাদেশে কিন্তু কোনো নির্বাচন হচ্ছে না এখন। বাংলাদেশের অনেক কমেন্টেটর আমি সমাজ মাধ্যমে দেখছিলাম, তারা বাংলাদেশের মানুষকে সতর্ক করে দিয়েছেন যে আগামী 10 বছর বাংলাদেশ এই মাৎসন্যায়ের মধ্যে দিয়ে যাবে। আইন শৃঙ্খলা বলে কিছু থাকবে না, বিনিয়োগ আসবে না, বেকারত্ব বাড়বে, অনাহার বাড়বে, জিনিসপত্র সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। এটা কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ। আগামী 10 বছর এই অন্ধকার সময় থাকবে। এটা কোনো ভারতীয় সংবাদ মাধ্যম বলছে না, বলছেন বাংলাদেশের কিছু সমাজ মাধ্যমে সক্রিয় যারা, তারা বলছেন। তাদের কেউ পলিটিক্যাল কমেন্টেটর, কেউ সাংবাদিক, কেউ একসময় আওয়ামী লীগ করতেন, পরে আওয়ামী লীগের শাসনে অত্যাচারিত হয়েছিলেন, কিন্তু তারা এক বাক্যে একটা কথা বলছেন, যা পরিস্থিতি হয়েছে আগামী 10 বছর বাংলাদেশের মানুষ নির্বাচন, গণতন্ত্র, শান্তি শৃঙ্খলা এইসব ব্যাপারে যেন নাই ভাবেন। এগুলোকে ভাবনা চিন্তার পরিধির বাইরে রেখে তারা দিনগত পাপক্ষয়টুকু করুন। তার মধ্যে ওই জঙ্গিদের ধর্মপিতা আসিফ নজরুল বলেছেন যে তারা ইন্টারপোলের দ্বারস্থ হবেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনবার জন্য। আবার ইউনূস ফিনান্সিয়াল টাইমসকে একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার এই মুহূর্তে তাদের কোনো ভাবনা চিন্তা নেই। হাসিনাকে বাদ রেখেও বিচার হতে পারে, বিচারের রায় যা হবে তারপরে ভাবনা চিন্তা করবেন। তাহলে আসিফ নজরুল জঙ্গিদের ধর্মপিতা আর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান, তাদের দুজনের মধ্যে মতপার্থক্য কিরকম সামনে এসছে, দিনের আলোর মতো স্পষ্ট, নতুন করে বলার কিছু নেই। অর্থাৎ যারা এখন বাংলাদেশের শাসন ক্ষমতায় আছে তারা একবার ক্ষমতার স্বাদ পেয়ে গেছে, তো তাই যে কোনো মূল্যে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায়। ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা করছে। বলে রাখলাম, এদের পরের লক্ষ্য হচ্ছে বিএনপি। বিএনপির নেতৃবৃন্দ এটা বুঝে তারা কিন্তু আস্তে আস্তে নির্বাচনের দাবিতে সরব হচ্ছেন। কারণ বাংলাদেশে মৌলবাদী, ধর্মান্ধ, হিন্দু বিরোধী, ভারত বিরোধী, বাংলাদেশের গণতান্ত্রিক শক্তির বিরোধী, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি যদি শাসন ক্ষমতায় থাকে, তাহলে বাংলাদেশ যতটুকু এগিয়েছে তার থেকে অনেক বেশি পিছিয়ে যাবে। এটা বোঝার জন্য কোনো রকেট সায়েন্সে পারদর্শী হওয়ার প্রয়োজন হয় না। ইতিমধ্যে আদানি গোষ্ঠী, যারা ঝাড়খণ্ডের গোড্ডা থেকে দৈনিক 1500 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করত বাংলাদেশে, $850 মিলিয়ন মার্কিন ডলার বকেয়া, তারা ধরুন 1500 মেগাওয়াট দৈনিক সাপ্লাই করত বাংলাদেশে, 60% উৎপাদন তারা কমিয়ে দিয়েছে। বাংলাদেশ বলছে আমরা নেপালের কাছ থেকে বিদ্যুৎ নেব। আরে নেপাল, ভারত, বাংলাদেশ চুক্তি হয়েছিল নেপালের হাইড্রোলিক পাওয়ার থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হবে সেই বিদ্যুৎ বাংলাদেশ কিনতে পারবে, এটাও ভারতের পরিকল্পনা ছিল। ট্রাইপার্টাইট এগ্রিমেন্টও হয়। নেপালের পক্ষে বাংলাদেশকে এত বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব নয় যাতে বাংলাদেশ লোডশেডিং এর আধারে যাতে ডুবে না যায়। আরো কি কি ঘটনা ঘটছে দেখুন। সেটা হচ্ছে বাংলাদেশে গার্মেন্ট তারা এক্সপোর্ট করে, সেখানে বহু কারখানা বন্ধ হয়ে গেছে, শ্রমিকরা বেতন পাচ্ছেন না, তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন, সেনা এবং পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে। বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কি? 1 ডজন ডিমের দাম 150 থেকে 160 টাকা, যে কোনো শাকসবজির দাম 100 টাকার উপরে, চালের দাম সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। আর বাংলাদেশে না সেভাবে
মিডল ক্লাসটা অতটা সক্রিয় নয়। বড় লোকরা আছে, তাদের গায়ে কখনোই আঁচড় পড়ে না, সেটা দুনিয়ার সর্বত্র, এটা সত্যি। আর আছে গরিব মানুষ, যারা দিন আনি দিন খাই মতো অবস্থা। এরাও কিন্তু নেমেছিল এই যে ছাত্রদের ক্ল্যারিয়ন কল, এই যে হাসিনা সরকারকে উৎখাত করার জন্য। 3 মাস যেতে না যেতেই তারা বুঝতে পেরেছেন যে কত বড় প্রতারণার শিকার তারা হয়েছেন। তারা এখন বলছেন, আরে হাসিনা স্বৈরাচারী ছিলেন, কিন্তু আমরা তো নির্ভয়ে ঘুরতে পারতাম, বেরোতে পারতাম, জিনিসপত্রের দাম তো অনেকটা নিয়ন্ত্রণে ছিল। এখন নাকি সন্ধে হতে না হতেই মানুষজন রাজপথ ছেড়ে ঘরে ঢুকে যায়। মবক্রেসি যদি ভাবে চলতে থাকে, যদি হুলিগানিজম এইভাবে প্রকট হয়, তখন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই যে আজমেরি হক বাঁধন, শক্তিশালী অভিনেত্রী বাংলাদেশের, আমাদের এখানেও অভিনয় করেছেন। শুনলাম যে তিনি বলিউডেও অভিনয় করবেন কারোর একটা ছবিতে। তিনি কিন্তু হাসিনা বিরোধী আন্দোলনে যোগ দিয়েছিলেন, রাস্তায় নেমেছিলেন, গান লিখেছিলেন, স্লোগান দিয়েছিলেন। তিনি নিজের নিরাপত্তা নিয়ে এখন চিন্তিত। শুনছি তিনি নাকি কানাডা বা আমেরিকা চলে যেতে চান। কোনো মুক্তমনা স্বাধীন মানুষ বাংলাদেশে থাকতে পারবেন না। বিশেষ করে অত্যাচার নামবে মহিলাদের উপর। মহিলাদের স্বাধীনতা, মহিলাদের সম্মান, মহিলাদের সমান অধিকার সবগুলো কিন্তু ভুলুণ্ঠিত হবে। কারণ ওই হেফাজতে ইসলাম, হিজবুত তাহরির, জামাত, এরা মহিলাদের সমান অধিকার, মহিলাদের অর্ধেক আকাশ বলে মানেই না। এরা চায় মহিলারা ঘরবন্দি হয়ে থাকুন। মাহফুজ আলমের মেন্টরকে ফারহান মাঝার, কে সে? এককালের আগুনখোর বিপ্লবী, একসময় যার মনে হতো বিপ্লব স্পন্দিত বুকে সেই লেনিন। পশ্চিমবঙ্গে 71-72 সালে নকশাল আন্দোলন অনুপ্রাণিত হয়ে সে বাংলাদেশও আমরা করতে চেয়েছিল, একবার সুযোগ পেল 91-তে আনসার বিদ্রোহের সময়। তারপর জেল হয়, আমেরিকা যায়, ফিরে আসে, রাতারাতি সে ধর্মীয় মৌলবাদীতে পরিণত হয়। তার বক্তব্য, সম্পত্তিতে মেয়েদের সমান অধিকার থাকবে না, মেয়েরা ঘরবন্দি থাকবেন, ধর্মনিরপেক্ষতা। তার মতে আপনি যদি গলায় একটা বিষধর সাপ জড়িয়ে ঘোরেন, তার যেরকম মানে হয়, ধর্মনিরপেক্ষতার মানেও হচ্ছে সেটাই। এই শক্তি বাংলাদেশে এখন ক্ষমতায়। তাহলে বুঝতে পারছেন বাংলাদেশের কি অবস্থা। দেখুন, বাংলাদেশের ভালো হলো খারাপ হলো আপনি বলতে পারেন মশে আপনার কি, আপনি আপনার নিজের দেশের দিকে তাকান। হ্যাঁ, আমাদের অবশ্যই উদ্বেগ আছে, তার কারণ আমাদের পড়োশি, 4000 কিলোমিটারের উপর দীর্ঘ সীমান্ত। বাংলাদেশে যদি মৌলবাদ মাথাচাড়া দেয়, যদি সেখানে গণতান্ত্রিক শক্তি দূরে সরে যায়, এবং আমাদের আশঙ্কা ভারত বিরোধী শক্তিকে মাথাচাড়া দেবার জন্য উৎসাহিত করা হচ্ছে। না হলে জঙ্গিদের ধর্মপিতা আসিফ নজরুল আনসারুল্লাহ বাংলার প্রধানকে প্যারোলে মুক্তি দিতে পারেন? হয়তো তিনি জামিনও পেয়ে গেছেন। প্যারোলে বেরিয়েই সে ভারত বিদ্বেষী, সনাতন বিদ্বেষী কথা বলছে। বাংলাদেশের মাটিতে স্লোগান উঠেছে, একটা একটা হিন্দু দল ধৈরা ধৈরা জবাই কর, এবং বাংলাদেশের প্রশাসন কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছে, অন্তত মদত দিচ্ছে, তোমরা বলো কিছু হবে না। ভাবতে পারেন একটা সভ্য দেশে এরকম হতে পারে? Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. সনাতনীদের হুমকি দিচ্ছে যে সনাতনীরা প্রায় 1,60,00,000 বাংলাদেশের জনসংখ্যার। 71 সালে তারা 23% ছিল, এখন 8%। যারা জ্ঞান দেয় ভারতে ধর্মীয় সংখ্যালঘুরা নিপীড়নের শিকার, তাদেরকে বলে রাখি 47 সালে ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের সংখ্যা যা ছিল 2024 সালে তা অনেকটা বেড়েছে। 2011 সেন্সাস অনুযায়ী তাদের সংখ্যা 47-এ যা ছিল তার থেকে 4-5% বেশি। আবার তো জনগণনা শুরু হবে, তখন বাস্তব চিত্রটা সামনে আসবে। কিন্তু বাংলাদেশে 71 সালে 22-23% সনাতনীরা ছিল, এখন সেটা 8% দাঁড়িয়েছে। আর বাংলাদেশের মাটি থেকে জ্ঞান দিচ্ছে যে এখানে সনাতনীরা ভালো আছেন, ভারতে অত্যাচার হচ্ছে। শুনুন, আমরা তো সবসময় চাই ভালো প্রতিবেশী, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, বাংলাদেশ উন্নতির সড়কে হাঁটবে, এটা তো আমরা চাই।
কিন্তু বাংলাদেশ যদি জঙ্গিদের ঘাঁটিতে পরিণত হয় তাহলে আমাদের তো উদ্বেগ বাড়বে। আমাদের একটাই কনসার্ন, বাংলাদেশের মানুষ বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক করবে, সেখানে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু বাংলাদেশে যদি একটা জঙ্গিবাদে অনুপ্রাণিত সরকার থাকে এবং সেই সরকারের অংশ যদি জঙ্গিরা হয়, তাহলে আমরা বিচলিত হব না? আসিফ নজরুল ইন্টারপোলের কথা বলছেন এসব ডোমেস্টিক অডিয়েন্সকে উস্কানি দেবার জন্য। আসলে তারা নিজেরাও জানেন তাদের জনসমর্থন নেই, তারা গায়ের জোরে ক্ষমতা দখল করেছেন, সেই জন্য তারা নির্বাচনে যেতে চান না। আর ইউনূসের কোনো ক্ষমতা নেই, তিনি বিরাট কনভয় নিয়ে ঘুরছেন, তাকে চালাচ্ছেন আসিফ নজরুল আর মাহফুজ আলম। একটা হচ্ছে জঙ্গিদের ধর্মপ্রীতা, আর একটা হচ্ছে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের মাথা। তাহলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে জঙ্গি অনুপ্রবেশ হয়েছে, আপনারা মানবেন কি মানবেন না কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর একটা খুব অ্যালার্মিং, সেটা হচ্ছে এটা অর্ডিন্যান্স জারি করার চেষ্টা হচ্ছে, সেটা কার্যত জরুরি অবস্থার সমতুল্য। কতদিন সেই জরুরি অবস্থা থাকবে সেই অর্ডিন্যান্সে নাকি স্পষ্ট করে কিছু বলা নেই, কিন্তু সরকার বিরোধী বিক্ষোভ সমাবেশ, সরকারের কোনো সিদ্ধান্তের বিরোধিতা করা যাবে না, এমনকি আদালতের দ্বারস্থ পর্যন্ত হওয়া যাবে না। অর্থাৎ এই মুক্তিযুদ্ধ বিরোধী অনির্বাচিত সরকার মানে কিছু এনজিও টাইপের সরকার আর কিছু জঙ্গি, এনজিও প্লাস জঙ্গি, এটাই হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আর নৈবেদ্যের চূড়ের মতো বৃদ্ধ ইউনূস, যিনি ক্ষমতার লোভে তার সযত্ন লালিত দীর্ঘদিনের বিশ্বাসকে পাশে সরিয়ে রেখে এখন জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছেন। এই হচ্ছে বাংলাদেশ। দেখুন, ওরা ট্রাম্পের বিরোধিতা করছে, ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করেছিলেন, ধরুন আওয়ামী লীগের সমর্থক, ট্রাম্প জিতেছেন, তাকে অভিনন্দন জানিয়ে কেউ যদি রাস্তায় নামে, তাকে মব জাস্টিসের মুখে কেন পড়তে হবে? মার্কিন প্রশাসনের এটা দেখা উচিত, ট্রাম্পের নজরে আনা উচিত সেসব ভিডিও ফুটেজ। মবক্রেসির যে যে দৃষ্টান্ত আমরা দেখছি সেগুলো কম্পাইল করে হোয়াইট হাউসে, পেন্টাগনে পাঠানো উচিত। অর্থাৎ ইউনূস, যিনি ডেমোক্র্যাটদের কোলের ছেলে, তিনি সচেতনভাবে নতুন মার্কিন প্রেসিডেন্ট ইলেক্টকে অসম্মান করছেন। তার ছবি নিয়ে মিছিল করা হয়েছে বলে পুলিশ, সেনাবাহিনী এবং এই ছাত্র জনতার নামে কিছু দুষ্কৃতী মানুষকে আক্রমণ করছে। ওয়াশিংটনের এগুলো জানা উচিত। যে বাইডেন প্রশাসনের কোলের ছেলে ইউনূস কি কাণ্ড কারখানা করছে বাংলাদেশের মাটিতে। অর্থাৎ শুনুন, বাইডেন হচ্ছে র্যাডিক্যাল ইসলামের, এই ডোনাল্ড ট্রাম্প র্যাডিক্যাল ইসলামের বিরোধী এবং লেফট এই এনজিও কালচারের বিরোধী, এবং আমেরিকার মানুষের রায় এটা। আর বাইডেন বা ডেমোক্র্যাটটা হচ্ছে লেফট লিবারাল। বাইডেন প্রশাসনের মদত ছাড়া ইউনূস কখনো ক্ষমতায় বসতে পারে? এই ছাত্র জনতার এই আন্দোলন কখনো সফল হতে পারে? এখনো তারা ট্রাম্পকে অসম্মান করছে। অর্থাৎ এটাও একটা সুপরিকল্পিত চক্রান্ত। আমি একটা ভিডিওতে বলেছিলাম যে তেহরান এবং ঢাকা সব থেকে বেশি বিচলিত হচ্ছে। তেহরান তার অ্যাক্সিস অফ ইভিলকে সামনে রেখে ইসরায়েলের উপর হানাদারি চালিয়ে সবসময় একটা নেগোসিয়েশন করার চেষ্টা করে, যাতে তাদের উপর যে স্যাংশন আছে সেই স্যাংশন উইথড্র করা হয়। কিন্তু ট্রাম্প সেই বান্দা নয়। আমার মনে হয় যে নেতানিয়াহুকে তিনি আরো স্বাধীনতা দেবেন এবং বলবেন প্রয়োজনে আমেরিকাও পাশে থাকবে, যে হামাস, হিজবুল্লাহ, হুতি এদেরকে ধ্বংস করতে হবে। এবং ঢাকা তো এখন মৌলবাদীদের স্বর্গরাজ্য। হেফাজতে ইসলাম, হিজবুত তাহরির এরা খোলাখুলি রাস্তায় নেমেছে এবং ক্যালিফেট প্রতিষ্ঠার জন্য গলা ফাটাচ্ছে। দেখুন, শেখ হাসিনার সব থেকে বড় ভুলটা কি, তিনি মৌলবাদীদের সঙ্গে সমঝোতা করেছিলেন।
সেই জন্যই তিনি মডেল মসজিদে বিপুল অর্থ বরাদ্দ করেছিলেন এবং মাদ্রাসা শিক্ষাকে বিশ্ববিদ্যালয় শিক্ষার সঙ্গে একেবারে সমমানের করেছিলেন এবং ওয়াজ মাহফিলকে তিনি এনকারেজ করেছিলেন। তার ফল তাকে ভুগতে হচ্ছে। যে ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি হয়েছে তারাই তাকে ক্ষমতা থেকে সরিয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো শেখ হাসিনা একটা আহ্বান জানালেন যে শহীদ নূর হোসেনের 10ই নভেম্বর আপনারা প্রতিবাদ জানাবেন এই অন্তর্বর্তী সরকার ইত্যাদির বিরুদ্ধে, একটা ট্রাম্পের ছবি নিয়ে আসবেন, কারণ ট্রাম্প জিতেছেন। ট্রাম্পের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক ভালো ছিল, যেমন সৌদি MBS এর সম্পর্ক ভালো, সৌদি যুবরাজ যেমন নরেন্দ্র মোদীর পরম মিত্র। তাহলে ট্রাম্পের ছবি নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ পথে নেমেছিল, হতে পারে তারা আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগ নিষিদ্ধ নয়। তাহলে অন্তর্বর্তী সরকার এই বৈষম্য বিরোধী ছাত্রদের নির্দেশে পুলিশ, আধা সেনা এবং উত্তেজিত জনতা এদের উপর ঝাঁপিয়ে পড়েছিল। তাহলে বুঝতে পারছেন কাদের হাতে বাংলাদেশ? আমরা কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোবো? অনেকে বলছেন ভারতের আরো প্রোঅ্যাক্টিভ রোল প্লে করা উচিত। ভারত কি যুদ্ধ করবে নাকি? আমরা কি যুদ্ধবাজ? আমরা যেটা করার সেটা করব, সবকিছু বলা সম্ভব নয়। বাংলাদেশ বুঝতে পারছে ভারতের সঙ্গে সম্পর্ক অবনতি হলে তাদের কতটা খেসারত দিতে হয়। 3 দিক তো ভারত দিয়ে ঘেরা। ভিসা দেওয়া বন্ধ হয়েছে, অনেক বাংলাদেশি বলছেন ভারত ভিসা দিচ্ছে না কেন, আমরা তো চিকিৎসা করতে যাই। ভারত থেকে আবার পণ্য আমদানিও করছে, আবার ভারত বিরোধী হুঙ্কার ছাড়ছে। আসলে এরা চায় 6 বছর এভাবে ক্ষমতায় থেকে সংবিধান বদল করা, বাংলাদেশকে পাকিস্তানের ক্লায়েন্ট স্টেটে পরিণত করা। বাংলাদেশের নাম বদলে যেতে পারে, জাতীয় সঙ্গীত বদলাতে পারে, পতাকায় ইসলামী চিহ্নের প্রবেশ করতে পারে এবং ভারত বিরোধী জঙ্গি গোষ্ঠীগুলোকে ধারাবাহিকভাবে মদত দেওয়া হবে। আমরা চুপ করে নেই। অনেকে ভাবছেন যে ভারত চুপ করে আছে। ভারত একেবারেই চুপ করে নেই। ভারত যেটা করার সেটা করছে এবং দেখতে পাবেন আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যায়। বাংলাদেশের মানুষ ঠিক করবেন তারা কিরকম সরকার চান। তারা গণতন্ত্র চান না স্বৈরাচার চান, নাকি অন্তর্বর্তী সরকারকেই তারা বৈধতা দেবেন, সেটা তাদের ব্যাপার, আমাদের কিচ্ছু বলার নেই সেখানে। কিন্তু আমাদের দুটো জিনিসে কনসার্ন। এক, ধর্মীয় সংখ্যালঘুদের জীবন, সম্পত্তি এবং সম্ভ্রমের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, তাদের সমান অধিকার দিতে হবে এবং বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী কোনো রকম জঙ্গি কার্যকলাপকে যেন মদত দেওয়া না হয়। এটাই আমাদের কনসার্ন, আর কোনো কনসার্ন নেই। বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের মানুষ ঠিক করবেন, তারা ঠিক করবেন তারা কি রকম সরকার চান। কিচ্ছু বলার নেই আমাদের। আমাদের কনসার্ন হচ্ছে এই, ধর্মীয় সংখ্যালঘুদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং বাংলাদেশের মাটি থেকে কোনো রকম ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপকে প্রশ্রয় দেওয়া যাবে না। এই দুটো যদি বাংলাদেশের যে কোনো সরকার এনশিওর করতে পারেন, আমাদের কিচ্ছু বলার নেই, বলতেও চাই না, কারণ ওটা স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তাদের অভ্যন্তরীণ সিদ্ধান্ত তারা নেবেন, সেখানকার মানুষ নেবেন, রাজনৈতিক দল নেবেন, সিভিল সোসাইটি নেবেন। কিন্তু ওই দুটো কনসার্নকে আমাদেরকে চিন্তায় রেখেছে, ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা এবং বাংলাদেশের মাটি থেকে যেন জঙ্গি কার্যকলাপ উৎসাহিত না হয়। বিএনপির জামানায় কি হয়েছিল, চট্টগ্রামে কন্টেনার ভর্তি অস্ত্র নেমেছিল। লুৎফুজ্জামান বাবর তখন স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন। ভারতবর্ষে উত্তর পূর্বে তখন কিছু জঙ্গি সংগঠন সক্রিয় ছিল, তাদেরকে দেওয়ার জন্য এই কাণ্ডটা করা হয়েছিল। তাহলে আমাদের পূর্ব অভিজ্ঞতা কিন্তু ভালো নয়। হাসিনা জমানায় অন্তত ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপ অনেকটা কমেছিল। সংখ্যালঘুদের উপর তখনও অত্যাচার হয়েছে, কিন্তু এবার যা হলো সেটা সব রেকর্ডকে ম্লান করে দিয়েছে। এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যেটা ঠিক করেছে, তারা জরুরি অবস্থা জারি করবে, অর্ডিন্যান্স এনে।
তাহলে বাংলাদেশের মানুষকে তৈরি থাকতে হবে, জরুরি অবস্থার মধ্যে দিয়ে তাদেরকে যেতে হবে। তারা কিভাবে বিষয়টাকে দেখবেন সেটা তাদের ব্যাপার। এখন তো বাংলাদেশে চলছে আর মূল লোকটা ক্ষিপ্ত জনতার হাতে নিগৃহীত আর ভয়ে সাধারণ মানুষ আতঙ্কে রয়েছেন। চুরি, জোচ্চুরি, ছিনতাই, তোলাবাজি এমন পর্যায়ে গেছে আনপ্রেসিডেন্টেড। আর আমার খুব মজা লাগলো, আমি ছবি দেখলাম যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণ করতে চেয়েছিলেন এই অন্তর্বর্তী সরকারের মাথারা। রবিবার সন্ধ্যায় 10ই নভেম্বর তিনি শপথ বাক্য পাঠ করালেন জঙ্গি মাহফুজ আলমকে, ফারুকিকে আর ওই শিল্পপতিকে। এবার ওই শিল্পপতি কেন এই সরকারের অংশ হয়েছেন তা নিয়েও কিছু লোক বঙ্গভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছিল। তাদের বক্তব্য ওই শিল্পপতির ভাই আওয়ামী লীগের সাংসদ ছিলেন। ভাবুন, অন্তর্বর্তী সরকার নিয়োগ করল উপদেষ্টা হিসাবে, তাদের সিদ্ধান্তের বিরোধে রাস্তায় লোকজন নেমে পড়লো, বঙ্গভবনের সামনে মশাল জ্বালিয়ে বিক্ষোভ দেখালো। তাহলে কোনো সরকার কি আছে? আমি দেখছিলাম কালকে ওদের বঙ্গভবনের ভিতরের ছবি, বঙ্গবন্ধুর ছবি আছে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন শপথ বাক্য পাঠ করাচ্ছেন। এরা আবার বঙ্গবন্ধুকে জাতির পিতা মানে না, সংবিধানকে বদল করতে চায়, আবার এই সংবিধানকে হাতে নিয়ে পাঠ করে শপথ নিল। দ্বিচারিতা কোথায় দেখুন। তবে সব থেকে উদ্বেগের বিষয় যে বাংলাদেশের সরকারে জঙ্গি অনুপ্রবেশ হয়েছে। এক, জঙ্গিদের ধর্মপিতা আসিফ নজরুল। দুই, নিষিদ্ধ হিজবুত তাহরীরের মাথা মাহফুজ আলম। এই আসিফ নজরুল লোকটা বলেছে বাংলাদেশে 26 লক্ষ ভারতীয় কাজ করে। হিসাব দিন, মিথ্যা কথা বলছেন, বাংলাদেশের মানুষকে খেপাচ্ছেন, নাকি 26 লক্ষ সনাতনী বাংলাদেশে কাজ করেন তাদেরকে আপনি ভারতীয় বলে দেখে দিচ্ছেন? তাহলে বুঝতে পারছেন যে সনাতন বিরোধী মানসিকতা কোন পর্যায়ে এই লোকগুলোর। এদেরকে চিনে রাখুন। এরা পৃথিবীর এবং এই উপমহাদেশের শান্তি সুস্থিতির পক্ষে বিপজ্জনক শক্তি। বাংলাদেশের মানুষকেই স্থির করতে হবেন তারা কোন পথ বেছে নেবে।